নাবি, তুই যদি এভাবে চলতে থাকিস আমি আর সহ্য করতে পারবো না। বল, কি হয়েছে? সাথে নাদিয়াও আছে। নাবিহার কাছে গিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, আমাদেরকে বলো না তোমার কি হয়েছে। তুমি যদি না বলো তাহলে তো সমস্যার সমাধান হবে না। তুমি বললে আমরা তোমাকে সাহায্য করতে পারবো। ফারিস তখন চুপচাপ দাঁড়িয়ে ছিল। নাবিহাকে কিছুক্ষণ লক্ষ্য করে সেদিন নাবিহার বলা কথাটা মনে পড়ে তার। ভাইয়া, তোমার বন্ধুর বিয়ে আগামী শুক্রবার, দাওয়াত পেয়েছো? তখন ভাবতে থাকে সায়ানের সাথে নাবিহার কোনো যোগসূত্র আছে কিনা। ফারিস গভীর চিন্তায় মগ্ন। নাবিহার আচরণের সন্দেহ দানা বাঁধতে থাকে। তার মনে প্রশ্ন জাগে, সায়ানের সাথে নাবিহার কোনো সম্পর্ক আছে কিনা। শিওর হওয়ার জন্য সরাসরি নাবিহাকে জিজ্ঞাসা করে। সায়নের সাথে তোর কিছু হয়েছে? নাবিহা শান্ত গলায় জবাব দেয়, না। তাহলে কি হয়েছে? এত গম্ভীর কেন? নাবিহা মৃদু হেসে বলে, মন খারাপ, কিছুদিন পর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে নিয়ে তোমরা এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। প্রথমে নাবিহা ভেবেছিল ফারিসকে সব জানিয়ে দেবে, কিন্তু তাসনিয়া আর তার পরিবারের কথা চিন্তা করে সে সিদ্ধান্ত পরিবর্তন করে। ফারিস যদি জানতে পারে তাহলে কিছুতেই এই বিয়ে হতে দেবে না। অন্যদিকে বিয়ে ভেঙে গেলে তাসনিয়া আর তার পরিবার সমাজের সামনে ছোট হয়ে যাবে। জেনে শুনে কারো এত বড় ক্ষতি করতে পারবে না নাবিহা। তাই নিজের কষ্ট গোপন করে সে চুপ থাকার পথ বেছে নেয়। এর কয়েকদিন পর নাবিহা কলেজে ভর্তি হয়ে হোস্টেলে চলে যায়। প্রথমে কথা ছিল বাসা থেকে প্রতিদিন কলেজে আসা যাওয়া করবে, কিন্তু সবকিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য নাবিহা হোস্টেলে থাকার সিদ্ধান্ত নেয়। নাবিহার মা এই সিদ্ধান্তে প্রথমে একদমই রাজি ছিলেন না। একমাত্র মেয়েকে কাজ ছাড়া করতে চিন্তা করে ব্যথিত হলেন, কিন্তু নাবিহার জেদ আর অদ্ভুত এক নিরুপায়ত্ব দেখে তিনি শেষমেশ বাধ্য হয়ে নাবিহার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেন। মায়ের মনে তীব্র কষ্ট থাকলেও মেয়ের মনের অবস্থা বুঝে তিনি আর কোনো আপত্তি করেননি। নাবিহার হোস্টেল জীবন শুরু হলো। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই তার জন্য একদম অপরিচিত। প্রতিদিন সকালে ক্লাসে যায়, বিকেলে লাইব্রেরিতে সময় কাটায়, রাতে হোস্টেলের ঘরে ফিরে আসে। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে নাবিহা নিজের কষ্টগুলো বুকের ভেতরেই চেপে রাখে। কলেজের বন্ধুরা তার সাথে মিশতে চেষ্টা করলেও তার মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। কেউ তার কাছে আসার চেষ্টা করলেই সে দূরে সরে যায়। হোস্টেলের রুমমেটরা তার একাকিত্ব লক্ষ্য করলেও বুঝতে পারে না কি কারণে নাবিহা এতটা নিঃসঙ্গ। এদিকে ফারিস নাবিহার দূরে সরে যাওয়াটা মেনে নিতে পারে না। তার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খায়। নাভিয়া কেন হঠাৎ করে হোস্টেলে চলে গেল? সে বুঝতে পারে এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ লুকিয়ে আছে। নাবিহার দুই বড় ভাই যারা যমজ, বর্তমানে বিদেশে পড়াশোনা করছে। ফারিস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। একদিন নাবিহার হোস্টেলে চলে যাওয়া এবং তার নিঃসঙ্গ জীবনযাপনের বিষয়ে ছোট দুই ভাইয়ের সঙ্গে আলোচনা করে ফারিস। ফারিস গভীর উদ্বেগ নিয়ে বলে, হোস্টেলে চলে গেছে, কারো সঙ্গে তেমন কথা বলে না, একা একা সময় কাটায়। এটা কি ঠিক? ছোট ভাইদের একজন বলে, এতটা বদলে গেল কেন ও? তুমি কি কিছু বুঝতে পারছো? ফারিস মাথা নাড়ে। না, কিন্তু মনে হচ্ছে ওর জীবনে এমন কিছু ঘটেছে যা আমাদের অজানা। কি সেটা বুঝতে পারছি না। নাবিহার করুণ অবস্থা শুনে দুই বড় ভাইও ভীষণ ব্যথিত হয়। তাদের একজন বলে, ও তো কখনো এমন ছিল না। আমাদের প্রাণবন্ত ছোট বোনটা হঠাৎ এত নিঃসঙ্গ হয়ে গেল কেন? আরেকজন গম্ভীর গলায় বলে, ভাইয়া, যেভাবেই হোক এই রহস্য উদ্ঘাটন করতে হবে। কেন ও নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে? একমাত্র বোনের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। ফারিস দৃঢ় সংকল্প নিয়ে বলে, আমি অবশ্যই কারণ খুঁজে বের করব। যদি কোনো সমস্যা জড়িয়ে থাকে তাহলে তার সমাধান করব ইনশাল্লাহ। নাভিয়াকে এইভাবে একা ছেড়ে দেওয়া সম্ভব না। ছোট ভাইদের সমর্থন পেয়ে ফারিস আরো আত্মবিশ্বাসী হয়। সে ঠিক করে নাবিহার জীবনে যাই ঘটুক
সত্যিটা বের করতেই হবে। অন্যদিকে নাবিহা কলেজের লাইব্রেরিতে প্রায় একা একা বসে থাকে। একদিন লাইব্রেরিতে তার সঙ্গে দেখা হয় একজন যে তাকে বোঝার চেষ্টা করে, যার চোখে মায়া আর প্রশ্ন জড়িয়ে থাকে। মেয়েটা তার সিনিয়র, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে সে। মহুয়া জিজ্ঞেস করে, তুমি সব সময় একা একা বসে থাকো কেন? নাবিহা মাথা তুলে তাকায়, তারপর নিচু গলায় বলে, জি, একা থাকতেই ভালো লাগে। মহুয়া মৃদু হেসে বলে, সব সময় একা থাকা ভালো নয়। কারোর সাথে কথা বললে হয়তো মনে একটু প্রশান্তি আসবে। মহুয়ার এই কথায় নাবিহা চুপ করে থাকে, কিন্তু তার মনে এক ধরনের অস্বস্তি হয়। মহুয়া সেটা বুঝতে পেরে নাবিহাকে একা থাকতে দিয়ে চলে যায় অন্য বেঞ্চে। 2 বছর পর নাবিহা তার এইচএসসি পরীক্ষা শেষ করেছে। এখন সে নিজের বাড়িতেই থাকে। এই 2 বছর ছিল নাবিহার জন্য দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে সে পড়াশোনায় মনোযোগ দিয়েছে এবং আল্লাহ তাআলার ভয়ে হৃদয়ে স্থান দিয়েছে। এর ফলে সে শায়ানকে ভুলতে সক্ষম হয়েছে। অবশেষে নাবিহা বুঝতে পেরেছে অন্যের স্বামীকে মনে পুষে রাখা শুধু বেহায়াপনা নয়, এটি নৈতিকতারও চরম লঙ্ঘন। যদি নাবিহার মতো সব নারী এই সত্যটি উপলব্ধি করতে পারত, তাহলে হয়তো পরকীয়া নামক শব্দটি দুনিয়া থেকে মুছে যেত। নাবিহার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সে আল্লাহর পথে আরো দৃঢ়ভাবে চলার সিদ্ধান্ত নেয়। নাবিহা এখন সময় কাটায় ইবাদত, পড়াশোনা আর পরিবারের পাশে থেকে। এই পরিবর্তন তাকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। একদিন নাবিহার বাবা মা তার জন্য একটি ভালো প্রস্তাব নিয়ে আসে। ছেলেটি একজন ধার্মিক এবং সৎ মানুষ। তার নাম আরিফ। আরিফ পেশায় একজন শিক্ষক, যার জীবনবোধ এবং চরিত্র নাবিহার মনের মতো। প্রথম দিকে নাবিহা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু আরিফের ব্যক্তিত্ব এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা দেখে নাবিহার মনে আস্তে আস্তে প্রশান্তি আসে। রাজি হয়ে যায় বিয়েতে। নাবিহা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে যেন তিনি তার ভুলগুলোকে ক্ষমা করেন এবং তার জীবনের নতুন পথে বরকত দান করেন। একদিন নাবিহা নাদিয়ার সঙ্গে হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। ফারিসের ছেলে মোহাম্মদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে ডাক্তার দেখানো জরুরি। কিন্তু ব্যস্ততার কারণে ফারিস অফিস থেকে আসতে পারছে না। উপায় না পেয়ে নাদিয়া তার ননদ নাদিহাকে নিয়ে হাসপাতালে চলে আসে। হাসপাতালে পৌঁছে তারা ডাক্তারের সিরিয়ালের অপেক্ষা করতে বসে। আশেপাশে রোগী এবং স্বজনদের ব্যস্ত চলাফেরা। হাসপাতালের চিরচেনা স্নিগ্ধ পরিবেশ, সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। ঠিক তখনই রিসেপশনের মেয়েটি হঠাৎ বলে উঠল, তাসনিয়া। পরিচিত এই নামটি শুনে নাবিহা চমকে তাকায়। কি এক অজানা শঙ্কায় তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। সে আশেপাশে চোখ বুলিয়ে দেখে একজন নারী তার ছোট্ট মেয়েকে নিয়ে ডাক্তারের কেবিনে ঢুকলো, সাথে এক পুরুষ। কিন্তু সেই পুরুষটি নাবিহার কাছে সম্পূর্ণ অপরিচিত। নাবিহার মনে হলো হয়তো সে ভুল দেখেছে। তবুও পরিচিত নাম শুনে মনে পড়ে গেল তাসনিয়া আপুর কথা। কিন্তু যদি সত্যি তাসনিয়া আপুই হয়, তাহলে তার সাথে তো শায়ান থাকার কথা। এখানে তো অন্য কেউ রয়েছে। নাবিহার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। মনে হচ্ছে কোনো রহস্য লুকিয়ে আছে এই দৃশ্যের মাঝে। সেই দিনের পর থেকে নাবিহা তাসনিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ তাসনিয়ার সাথে যোগাযোগ হলে শায়ানের কথা মনে পড়বে তার। তাসনিয়া বেশ কয়েকবার নাবিহার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু নাবিহা সেই সুযোগ দেয়নি। নাবিহা মাগরিবের নামাজ পড়ে একটু বিশ্রাম নিচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। হঠাৎ ঘুম ভেঙে গেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টা বাজে। বুঝতে পারে এশার আজান অনেক আগেই হয়ে গেছে। ঘুমের ঘোর কাটাতে কিছুক্ষণ বিছানায় বসে থাকে। তারপর ধীরে ধীরে উঠে বাথরুমে যায়। ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায় নাবিহা। সেখানে গিয়ে দেখে মা, বাবা, ভাই, ভাবি সবাই মিলে গভীর আলোচনায় মগ্ন। বিষয়টা বুঝতে না পারলেও আলোচনার গুরুত্ব তার চোখে পড়ে। নাবিহা গিয়ে চুপচাপ এক পাশে বসে, কিন্তু তাকে দেখেই সবাই হঠাৎ চুপ হয়ে যায়। নাদিয়া তড়িঘড়ি করে উঠে গেল। রান্নাঘরে গিয়ে নিজের হাতে বানানো গরম গরম পাকোড়া নিয়ে এলো, সাথে সসও। প্লেটে সাজিয়ে তা নাবিহার সামনে রাখতে সে একটানা তাকিয়ে রইল।
এরপর একটা পাকোড়া তুলে নিয়ে আস্তে আস্তে খেতে লাগলো। তোমরা সবাই খেয়েছো? মুখে খাবার নিয়ে জিজ্ঞেস করলো নাবিহা। মিজান সাহেব হাসি মুখে জবাব দিলেন। খেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর একটু থেমে নরম স্বরে বললেন, শোন নাবি, আগামীকাল পাত্রপক্ষ আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বিয়েটাও হয়ে যাবে। তুই প্রস্তুত থাকিস মা। বিয়ের কথা শুনে নাবিহার হাত থমকে গেল। পাকোড়াটা আর মুখে তুলতে পারল না। ধীরে ধীরে চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে রইল, নীরব স্থির, যেন কথাগুলো মন থেকে গেঁথে যাচ্ছিল তার হৃদয়ে। নাবিহা মাথা নিচু করে বসে রইল। তার মনে একের পর এক প্রশ্ন জাগছে। সে কি সত্যিই বিয়ের জন্য প্রস্তুত? নাবিহার থমথমে মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মন ভালো নেই। সে ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বলল, নাবি, তুই ঠিক আছিস? নাবিহা চমকে তাকালো নাদিয়ার দিকে। কিছু বলতে গিয়েও থেমে গেল। এরপর এক নিঃশ্বাসে বলল, আমি জানি না ভাবি, আমার কেমন একটা অদ্ভুত লাগছে। এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। আমি কি সত্যি প্রস্তুত? নাদিয়া নাবিহার হাতটা শক্ত করে ধরে বলল, সব মেয়েই বিয়ের আগে এমন অনুভব করে নাবি, কিন্তু বাবা মা তোকে কখনো খারাপের দিকে ঠেলে দেবে না, তাই না? নাবিহা ম্লান হাসল, কিন্তু তার চোখের ভাষা বলছিল মনের ভেতর এখনো দোটানা কাজ করছে। ঠিক তখনই মিজান সাহেব বলে উঠলেন, কাল দুপুরে তারা আসবে। তুই চাইলে ছেলেটার সাথে কথা বলতে পারবি মা। নাবিহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, কিন্তু তার বুকের ভেতর দুরু দুরু কাঁপন শুরু হয়ে গেল। এই একটা সিদ্ধান্ত কি সত্যিই তার পুরো জীবন বদলে দেবে? সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘরের সকলে নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু নাবিহা বিছানায় ছোট্ট মোহাম্মদকে নিয়ে শুয়ে আছে। মোহাম্মদ শুয়ে শুয়ে পা নাড়িয়ে খেলছে, মুখে অস্পষ্ট শব্দ ফোটাচ্ছে। নাবিহা মাঝে মধ্যে তার মতো করেই সুর মিলিয়ে কথা বলে। মোহাম্মদ খিলখিল করে হেসে ওঠে, আরো কিছু বলতে চায় নিজের মতো করে, কিন্তু নাবিহার মনে আজকের দিনের গুরুত্ব কোনোভাবেই প্রভাব ফেলছে না। বিয়ের মতো এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, অথচ তার অনুভূতিতে কোনো ঢেউ নেই। যেন এই দিনটি একেবারেই সাধারণ, একেবারেই স্বাভাবিক। নাবিহা মোহাম্মদকে কোলে নিয়ে বসে পড়ল, ছোট্ট হাত দুটো ধরে নাড়াতে নাড়াতে বলল, আমার মোহাম্মদ কি বলছে? আমাকে ও বলো তো। মোহাম্মদ খিলখিল করে হেসে আবারও অস্পষ্ট কিছু বলল। তার উজ্জ্বল ছোট চোখ জোড়া আনন্দে চকচক করছে। নাবিহার মন এক মুহূর্তের জন্য হলেও হালকা লাগলো। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। পর্দা সরিয়ে নাবিহার মা উকি দিয়ে বলল। নাবিহা চমকে উঠল। বিছানা থেকে উঠে দাঁড়াতেই আয়নার সামনে চোখ পড়ল। নিজের ক্লান্ত চেহারা দেখে কেমন যেন অবিশ্বাস লাগলো। আজ সত্যিই তার বিয়ে, কিন্তু কেন জানি মন থেকে কোনো অনুভূতি আসছে না, উচ্ছ্বাস নেই, শিহরণ নেই। যেন সবকিছু একটা নির্লিপ্ততার চাদরে ঢাকা পড়েছে। বাইরে কিছু আত্মীয়রা এসে পড়েছে, অথচ নাবিহার মনে হচ্ছে এই কোলাহলের কোনো কিছুই যেন তাকে ছুঁতে পারছে না। নাবিহা ধীরে ধীরে মোহাম্মদকে বিছানায় শুয়ে দিল। ছোট্ট ছেলেটা ততক্ষণে হাত পা ছুঁড়ে খেলতে খেলতে ক্লান্ত হয়ে এসেছে। তার চোখে ঘুমের ছায়া নেমে এসেছে। বাইরে থেকে কেউ একজন আবার ডাকলো, নাবিহা, দেরি হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ এক্ষুনি চলে আসলো বলে। নাবিহা চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়নার সামনে এসে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। আজ তার বিয়ে, অথচ তার মনে কোনো আলোড়ন নেই। কেমন যেন শূন্যতা ঘিরে আছে তাকে। আস্তে আস্তে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। উঠোন জুড়ে সাজসজ্জা, মানুষের ব্যস্ততা, সবকিছুই স্বাভাবিক লাগছে, শুধু তার মনটাই যেন অস্বাভাবিক হয়ে আছে। একটা চাপা শ্বাস ফেলে সে চোখ বন্ধ করলো। কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি? জোহরের নামাজ শেষে আত্মীয় স্বজন সবাই একসঙ্গে খাবার খেতে বসেছে। পাত্রপক্ষকেও আপ্যায়ন করা হয়েছে। তারা এসেছে মাত্র 7 জন। এর বেশি নিয়ে আসার পক্ষপাতী ছিল না পাত্র। তার বিশ্বাস, বিয়েতে একগাদা লোক নিয়ে আসা পাত্রীর পরিবারের ওপর এক প্রকার অন্যায়। তাই প্রথমে আরো কম লোক নিয়ে আসার ইচ্ছে ছিল তার। তবে অনেক অনুরোধের পর মিজান সাহেব এই 7 জনকে রাজি করাতে পেরেছেন। অন্যদিকে নাবিহা ঘরের এক কোণে নীরবে বসে আছে। খাবার নিয়ে এগিয়ে আসে নাদিয়া। হাতে ধরা প্লেটটা নাবিহার সামনে বাড়িয়ে দিয়ে স্নেহ ভরে বলে, খেয়ে নে বোন, এখন না খেলে পরে আর খাওয়ার সুযোগ পাবি না।
নাবিহার খেতে ইচ্ছে করছে না একদম, মুখে ক্ষুধার অনুভূতিও নেই। তবুও নাদিয়ার আদুরে কণ্ঠে বলা কথা ফেলতে পারে না সে। অল্প করে কয়েক গ্রাস মুখে তোলে, কিন্তু প্রতিটা লোকমা যেন গলায় দলা পাকিয়ে আটকে যাচ্ছে। ভেতরে এক অজানা ঝড় বইছে, যা কেবল সে নিজেই টের পাচ্ছে। কাউকে বলার মতো ভাষা নেই, বোঝানোরও উপায় নেই।